ব্যাটিং বোলিং ফিল্ডিং ৩ ডিপার্টমেন্টেই নেদারল্যান্ডসকে হাবুডুবু খাওয়ালো বাংলাদেশ। একদিকে নাসুম মুস্তাফিজদের বল হাতে সেলিব্রেশন, অন্যদিকে দাপুটে 50-তে তানজিদ তামিমের ফিনিশিং। দ্বিতীয় টি-20তে ৯ উইকেটের বড় জয় শুধু ম্যাচই না, এক ম্যাচ হাতে রেখে টি-20 সিরিজও জিতে নিল বাংলাদেশ। বিস্তারিত পার্থ বণিকের রিপোর্টে। নাসুমের ঘূর্ণি, তাসকিনের ডেডলি গতি, তামিম ইমনদের ব্যাটে ঠোকাঠুকি, এ বাংলাদেশকে আপসেট দেবে ডাচদের সাধ্য আছে কি? রেজাল্ট নাসুমের ৩ উইকেট, রেজাল্ট তানজিদের 50, সাথে বাংলাদেশের এক ম্যাচ হাতে রেখে টি-20 সিরিজ জয়ের তৃপ্তি। ৪১ বল আগে এই জয় যেন প্রথম ম্যাচের চাইতেও এক ধাপে গিয়ে। আগেরটা ৮ উইকেটে এলেও এবারের জয়টা এলো ৯ উইকেটে। সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ জয়ের পাশাপাশি সুযোগ ছিল ব্যাটিংটা ঝালিয়ে নেবার, কিন্তু টস জিতে লিটন বেছে নেন ফিল্ডিং, লক্ষ্যটা ডাচদের অল্পতেই আটকে দেবার। এদিন তৃতীয় ওভারেই একাদশে ফেরা নাসুমের ভেলকিতে কাট ম্যাক্স ও ডাউড, ডাচ ওপেনার ১০ বলে ৮ রান তুলেই ডিরেক্ট আউট। পরের বলে আবারও নাসুমের ম্যাজিক, সিলেটি বয়ের বলে ক্যাচ তুলে তেজানিদা মরু উল্টো পথের পথিক। ষষ্ঠ ওভারে শুরু হয় পেসারদের দাপট, টাইগারদের উল্লাসে মাতান তাসকিন, তানজিমের হাতে ক্যাচ দিয়ে ২৪ রানে ফেরেন বিক্রমজিৎ সিং। পাওয়ার প্লে শেষে নেদারল্যান্ডসের সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেটে ৪০ রান। উইকেট পড়ার হিড়িকে ডাচদের দরকার ছিল একটা সলিড পার্টনারশিপ, কিন্তু ৯ রানে ক্যাপ্টেন স্কট এডওয়ার্ডসকে ফিরিয়ে তা হতে দেননি মোস্তাফিজ। আগের ম্যাচে ব্যাটে বলে ভেলকি দেখানো সাইফ হাসান এদিন ফিল্ডিংয়েও ছিলেন তুখোড়, দারুণ থ্রোয়ে নোয়া ক্রসকে করেন রান আউট। ষষ্ঠ ওভারে শারিজ আহমেদের ক্যাচ ফেলে যে ভুল করেছিলেন তানজিম সাকিব, সেটা শুধরে নেন ১০ম ওভারে, ডাচ ব্যাটারকে ফেরান মাত্র ১২ রানে। এরপর শুধুই ডাচদের আসা যাওয়া, সিকান্দার জুলফিকার কিংবা কাইল ক্লেইন কেউই টাইগারদের জবাব দিতে পারেননি পাল্টা। এদিন নেদারল্যান্ডসের হয়ে সর্বোচ্চ রান তোলেন আরিয়ান, ডাচ অফ স্পিনারের ব্যাটে ২৪ বলে ৩০ রান। শেষমেশ ১৮তম ওভারে আরিয়ান দাতের উইকেট ভেঙে ১০৩ রানেই নেদারল্যান্ডসকে প্যাকেট করে দেয় বাংলাদেশ। লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের সলিড স্টার্ট, ইমন তানজিদ তামিমে ডাচরা ছাড়খাড়, একের পর এক ৪ আর ছক্কা। পারভেজ ইমন তো খেলা আগে ভাগে শেষ করতে নাছোড়বান্দা, কিন্তু যেমনটা চেয়েছিলেন ইমন তেমনটা হয়নি। প্লেইনের বলে কট বিহাইন্ড হন ২৩ রানে, ভাঙে বাংলাদেশের ৪০ রানের ওপেনিং পার্টনারশিপ। পাওয়ার প্লেতে বলতে গেলে নেদারল্যান্ডসের সাফল্য ওই একটা, এদিকে ১ উইকেটে ৪১ রান বোর্ডে তোলে টাইগাররা। ম্যাচের বাকি সময় আর উইকেট হারায়নি বাংলাদেশ, ৩৯ বলেই তানজিদ তামিম পান 50। শেষ পর্যন্ত ১৩ ওভার ১ বলেই জয় তুলে নেয় টাইগাররা। তানজিদ ৪০ বলে ৫৪ আর লিটন অপরাজিত থাকেন ১৮ বলে ১৮ রানে। পার্থ বণিক, ৭১। ঘোষণা হয়েছে বিসিবি নির্বাচনের সময় সিলেটে বিসিবির ২১তম সভায় নেওয়া হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। ইংল্যান্ডের বিশ্ববিখ্যাত একটা প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে বিপিএল এর দায়িত্ব। এদিকে আগের বিপিএল এ ফিক্সিং কেলেঙ্কারির প্রতিবেদন রিভিউ করতে গঠন করা হয়েছে ৪ সদস্যের কমিটি। সিলেট থেকে নাইয়ান বিন জসিমের পাঠানো রিপোর্ট। এক মেয়াদেই ৩ সভাপতি, বাংলাদেশের ক্রিকেট যা এর আগে কখনোই দেখেনি। দায়িত্ব পালন করেছেন নাজমুল হাসান, ফারুক আহমেদ আর সবশেষ আমিনুল ইসলাম। অবশেষে অক্টোবরে শেষ হচ্ছে এই নাটকীয় চলতি বোর্ডের মেয়াদ। বিসিবিতে লেগেছে নির্বাচনের উত্তাপ। আগ্রহ প্রকাশ করেছেন তামিম ইকবালের মতো ক্রিকেটার, শোনা যাচ্ছে আরও অনেক হাই প্রোফাইলের নাম। নির্বাচন ইস্যুতে সিলেটে বিসিবির ২১তম বোর্ড সভার দিকেই ছিল সবার ফোকাস। নির্দিষ্ট তারিখ জানা না গেলেও জানা গেছে নির্বাচনের সময়কাল। দ্রুতই ৩ সদস্যের ইলেকশন কমিশন গঠন করবেন বিসিবি সভাপতি, এরপরই জানা যাবে নির্বাচনের নির্দিষ্ট তারিখ। অক্টোবরের প্রথম সপ্তাহে বিসিবি ইলেকশন অনুষ্ঠিত হবে। স্পেসিফিক ডেট ইলেকশন কমিশনের মাধ্যমে আমরা জানতে পারবো, বাট অক্টোবরের প্রথম সপ্তাহে ইলেকশন অনুষ্ঠিত হবে।
তবে নির্বাচনের উত্তাপের মাঝেই বিপিএল নিয়ে ভাবতে হচ্ছে বিসিবিকে। বোর্ড সভায় চূড়ান্ত হয়েছে বিপিএল এর স্পোর্টস মার্কেটিং কনসালটেন্সি ফার্ম। 3 বছরের জন্য দায়িত্ব পেয়েছে ইংল্যান্ডের IMG। 2007 থেকে 2020 পর্যন্ত আইপিএল চলেছে বিশ্ববিখ্যাত এই কোম্পানির মুন্সিয়ানাতে। IGM যুক্ত আছে ফিফা সহ বিশ্বের অনেক স্পোর্টস ইভেন্টের সঙ্গে। এবার বিপিএল এর দায়িত্ব সেই IMG-রই হাতে। আমরা জানি বিপিএল এর কি অবস্থা এখন। বিপিএল এর মান পুনরুত্থানের যে অনেকগুলো পদক্ষেপ নিচ্ছে, তার মধ্যে এটা একটা অন্যতম পদক্ষেপ। আমরা জানি যে IMG ইজ ওয়ান অফ দি মোস্ট রেপিউটেড কনসালটেন্সি ফার্ম, এবং আমরা আশা করছি যে IMG খুব ভালো ভূমিকা রাখতে পারবে। নতুন বিপিএল নিয়ে নতুন করে মান বাড়াতে কাজ করবে IMG, কিন্তু গেল বিপিএলে ফিক্সিংয়ের যে কালো ছায়া পড়েছিল তার সঙ্গে জড়িত সন্দেহে যারা অভিযুক্ত তাদের ব্যাপারে কি সিদ্ধান্ত নিল বিসিবি। ইতিমধ্যেই বিসিবির কাছে প্রতিবেদন জমা দিয়েছে ফ্যাক্ট ফাইন্ডিংস কমিটি। প্রশ্ন হচ্ছে, পরের বিপিএল এর আগে ফিক্সিং ইস্যুতে বিসিবি কি জট খুলতে পারবে? ওই রিপোর্টে যারা সন্দেহের তালিকায় আছেন তাদের NCL T20-তে খেলার ছাড়পত্র দেয়া হবে কি? সবই নাকি জানা যাবে 7 সেপ্টেম্বরের মধ্যে। 4 সদস্য বিশিষ্ট একটা টিম গঠন করা হয়েছে যারা এটা রিভিউ করবে, এবং বিসিবির এখন করণীয় কি, এখানে যেই রেকমেন্ডেশনস আছে বা যে বিষয়গুলো উঠে এসেছে সেই পরিপ্রেক্ষিতে বিসিবির করণীয় কি সেটা বিসিবিকে জানাবে। এখানে ডেফিনেটলি লিগ্যাল সাইডের লোকজনই থাকবে যারা মুখ্য ভূমিকা পালন করবে, এবং তারা আমাদেরকে জানাবে যে এখানে বিসিবির পরবর্তী করণীয় কি রেকমেন্ড করবে এই টিমটা। তারপরে তাতে ফুল ফ্লেজড ইনভেস্টিগেশন করতে হবে। কাউকে যদি আমি অ্যাকুজ করতে চাই, এখন আমরা কাউকে এখানে কারো নাম যদি থেকে থাকে, কোনো অর্গানাইজেশন নাম যদি থেকে থাকে, কাউকে আমরা বলতে পারবো না যে তারা 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 কনভিক্টেড। বিপিএল সিজন 12-কে ভিন্ন মাত্রা দিতে চায় বিসিবি। তবে কয়টা দল নিয়ে এবারের আসর হবে এবং ভেন্যু কয়টা থাকবে সেটা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। নাহিয়ান বিন জসিম, 71, সিলেট। প্র্যাকটিসে পাওয়ার হিটিং এর নানান তরিকা দেখিয়ে ক্রিকেটারদের মন জিতেছেন বোর্ড কর্তারা। কি তবুও খুশি নন জুলিয়ান রস উডের ওপর? চুক্তি নবায়ন হচ্ছে না। ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম জানিয়েছেন, আপাতত আর পাওয়ার হিটিং কোচ নয়, বরং দলের প্রয়োজনে আনা হতে পারে ব্যাটিং উস্তাদ। সোমবারের বোর্ড মিটিং শেষে লোকাল কোচদের পাশাপাশি আম্পায়ার এবং ম্যাচ রেফারিদের জন্য সুখবর দিল বিসিবি। সাইফুল রূপকের রিপোর্ট। জুলিয়ান উডের টোটকায় কি ইংলিশ কাঠের ব্যাটগুলো থেকে বের হচ্ছে বাড়তি আওয়াজ? ছক্কা তো আগেও হাঁকাতে পারতেন ইমন, তামিম, হৃদয় শামীম, লিটন জাকেররা। বলাই যায় ইংলিশম্যানের দীক্ষায় ওদের টেকনিক আর ট্যাকটিসে আরও উন্নতি হয়েছে। সবচেয়ে বড় কথা, যে কোনো সিচুয়েশনে পজিটিভ ইন্টেন্ট রেখে বলকে সীমানা ছাড়া করার সাহসটাও বেড়েছে বাংলার বাঘেদের। কখনো ভেলোসিটি ব্যাট দিয়ে, কখনো আবার স্লেজ হ্যামার নিয়ে শ্যাডো করে দেখিয়ে টিপস দিয়েছেন। বেশ আলোচনায়ও ছিলেন। পাওয়ার হিটিং কোচের সঙ্গে সপ্তাহ 3-এর চুক্তি শেষের পথে। বাংলাদেশের পরিবেশ মনে ধরায় নতুন চুক্তিতে এখানে কাজ করার আগ্রহ দেখিয়েছেন জুলিয়ান, যদিও বিসিবির আছে ভিন্ন ভাবনা। 3 সেপ্টেম্বর পর্যন্তই ওর সাথে চুক্তি করা হয়েছে কয়েকটা দিনের জন্য, এবং এর মধ্যে এটা সীমাবদ্ধ থাকবে। ভবিষ্যতে কখনো দরকার হলে আমরা আবার তাকে আনবো বা তার মতো আরেকজন কাউকে আনবো যাকে আমরা যোগ্য বিবেচনা করবো। কারণ এই ধরনের একটা কোচকে কিন্তু বছর পর বছর মধ্যে রাখার মতো বিষয়টা না। আমাদের স্পেশালিস্ট ব্যাটিং কোচ থাকবে দলের সাথে, এখন আছে সালাদিন দেখছে, ফিল সিমন্সও দেখছে, প্রয়োজন হলে ব্যাটিং কোচ আসতে পারে একজন। ইংলিশম্যান চলে যাচ্ছেন, অস্ট্রেলিয়ান গ্রেট আসছেন। সাইমন টফেল লম্বা সময় ধরে বিশ্বের সেরা আম্পায়ার ছিলেন। আম্পায়ারিং ছেড়ে এখন আম্পায়ারদের শিক্ষক বনে গেছেন। তার সঙ্গেই 2 বছরের চুক্তি সেরেছে বিসিবি। আম্পায়ারদের অ্যাসেসমেন্ট, তাদের মূল্যায়ন, তাদের গ্রেডিং করবে, এবং পাশাপাশি লোকাল টেকনিক্যাল লোকজনকে সে পাশে রাখবে যারা একসময় তার কাছ থেকে ব্যাপারটা বুঝেন, এবং আমরা হয়তো ভবিষ্যতে কিছুটা স্বয়ংসম্পূর্ণ হব, এবং স্যামন যখন থাকবে না তখনও তার এই কাজ চলমান থাকবে। শুধু আম্পায়ারদেরই নয়, চলতি মাসে লোকাল কোচদের নিয়েও হবে কর্মশালা। আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড চায় প্রত্যেক সেক্টরের সবার যেন আধুনিক ক্রিকেট সম্পর্কে জ্ঞান বাড়ে, ক্রিকেটাররা উপকৃত হয়। বিশ্বমানের 3 দিনের একটা ব্যাটিং প্রোগ্রাম হবে, যেখানে 2 পৃথিবীর বিশেষজ্ঞ কোচ আসবেন, এবং যারা আমাদের দেশের
বিভিন্ন লেভেলে, এলিট লেভেল থেকে জুনিয়র ইন্টারন্যাশনাল যারা কাজ করে খেলোয়াড়দেরকে নিয়ে, তাদের নিয়ে ব্যাটিংয়ের উপরে একটা স্কিল প্রোগ্রাম কোচদের জন্য আমাদের সেরা কোচরা এখানে অংশগ্রহণ করবে। সেপ্টেম্বরে বাংলাদেশে লেভেল 3 কোচিং কোর্সও আয়োজন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সাইফুল রূপক, ৭১। বসুন্ধরার ফুটবলারদের পেয়ে মহাখুশি হাভিয়ার কাবরেরা পুরো স্কোয়াড নিয়ে প্রথমবারের মতো জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করেছে জামাল তপুরা। তবে নেই হামজা চৌধুরীকে নিয়ে কোনো আপডেট, এখনও আলোচনা চলছে বলে জানিয়েছে বাফুফে। এদিকে মঙ্গলবার সন্ধ্যায় ফোর্টিজ এফসির বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে লাল সবুজরা। হাসান সজীবের রিপোর্টে বিস্তারিত। শঙ্কা ছিল বসুন্ধরার 10 ফুটবলারকে পাওয়া নিয়ে, সেই ধোঁয়াশা কেটে গেছে। পুরো দল প্র্যাকটিসে সিরিয়াস, তারপরেও আলোচনা থেমে নেই একজনকে ঘিরে, তিনি হামজা চৌধুরী। হামজা চৌধুরী কি আদৌ খেলবে? হামজা চৌধুরী কি নেপালে আসবে? অনেক অনেক প্রশ্ন গণমাধ্যমের। এখনো স্টিল গতকাল রাত পর্যন্ত যেটুকু কথা হয়েছে, আমি অন্যান্য অনেক জায়গায় শুনতে পাচ্ছি যেটা নিয়ে লুকোচুরি করছে। লুকোচুরি কিছু না, আনটিল আনলেস হামজা যদি বলে দেয় যে না আসবো না। গতকালকে রাতেও আমার পার্সোনাল আমার সাথেও যা হয়েছে, টেক্সট কে বলছে যে তুমি আমার একে বলছো, সেখানে আমি ট্রাই করতেছি, তাকে বলছো, সে দেখি কি করতে পারে। Squad is ready to fly, this squad, and we will prepare without Hamza if finally he is not able to join. There's no problem about that. We will prepare with this squad. This is the squad that is traveling to Nepal, and this is the team that will face these 2 matches. হামজা আসলে আমাদের জন্য একটু কষ্ট হবে, কিন্তু আমরা মানায় নেওয়ার চেষ্টা করব এবং আমাদের যতটুকু সামর্থ্য আছে তার চেয়ে বেশি আমি মনে করি দিতে হবে, এবং আমরা সেখানে একটা ভালো কিছু করতে চাই। কোচ হাভিয়ার কাবরেরা বলছেন বসুন্ধরার সব ফুটবলারকে পেয়ে তিনি এখন একদম হ্যাপি, কারণ তারা ছাড়া যেভাবে আসলে অনুশীলনটা করা দরকার ছিল সেটা কিন্তু করতে পারছিল না। Yeah, we are happy to have everyone finally together. We already had a couple of meetings for the Kings players to pick up the ideas that we have been working in the first 19 days with the rest of the group. But all of us are on the same page, and yeah, ready. It's a very tight time to prepare all together. Today, mainly today and tomorrow here. দুটি প্রীতি ম্যাচ শুধুমাত্র ম্যাচ নয়, এটাকে ভাবা হচ্ছে হংকংয়ের বিপক্ষে এফসি বাছাই পর্ব রয়েছে, তার আগে সর্বশেষ প্রস্তুতি। তবে প্রশ্ন হচ্ছে অনূর্ধ্ব 23-এর প্লেয়াররা রয়েছে ভিয়েতনামে, এবং হামজা সমিত সোম, তারা ছাড়া বাংলাদেশের যে প্ল্যানটা সেটা কি আসলেই বাস্তবায়ন করা সম্ভব কিনা। তবে সবার প্রত্যাশা এবং কথা, আগের বাংলাদেশ এবং বর্তমান বাংলাদেশের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। এখনকার বাংলাদেশ চাপ নিতে পারে, এখনকার বাংলাদেশ ভিন্ন পথে খেলতে পারে। এখন দেখার পালা ঠিক নেপালে বাংলাদেশ যে 4-5 দিন আগে যাবে সেখানে তারা নিজেদেরকে প্রমাণ করতে পারে কিনা, কারণ সেখানে অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে তারা খেলবে, এবং নেপালও কিন্তু বেশ শক্তিশালী প্রতিপক্ষ। 2020 সালের পর বাংলাদেশ কিন্তু তাদের বিপক্ষে আর কোনো ম্যাচ জিততে পারেনি। নেপালিরাও অপেক্ষা করছে হাড্ডাহাড্ডি একটা লড়াইয়ের জন্য, কারণ এই বাংলাদেশকে এখন সবাই সমীহ করছে। ভারত যেভাবে সমীহ করেছে, সিঙ্গাপুর সমীহ করেছে, নেপাল তাহলে কেন বাদ যাবে? সেই সমীহ করার ব্যাপারটাকে বাংলাদেশ নিজেদের প্রমাণ করতে পারে কিনা সেটাই এখন দেখার পালা। হাসান সজীব, ৭১, জাতীয় স্টেডিয়াম, ঢাকা। একদিন পর শুরু হচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব 23 দলের এশিয়ান কাপ কোয়ালিফায়ার মিশন। স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামার আগে ভিয়েতনামে চলছে জোরদার প্রিপারেশন। নামে ভারে এগিয়ে থাকলেও বাংলাদেশ ক্যাম্পে জোরে সোরে উচ্চারিত হচ্ছে ভিয়েতনামকে হারানোর প্রত্যয়। প্রায় 1 মাস একসাথে অনুশীলন করে অনূর্ধ্ব 23 দলের ফুটবলারদের মধ্যে দারুণ বোঝাপড়া হয়েছে। অনুশীলনে সবাই ছিল বেশ ফুরফুরে মেজাজে। ভিয়েতনামের বিপক্ষে বড় পরীক্ষা দিতে হতে পারে বাংলাদেশের রক্ষণকে, সে কথা মাথায় রেখেই গোলকিপাররা বেশি বেশি ঘাম জড়িয়েছে। সব মিলিয়ে অনূর্ধ্ব 23 দলের ভারসাম্যপূর্ণ স্কোয়াড আর উপযুক্ত ট্রেনিং কোচ খেলোয়াড়দের করছে আশাবাদী। আজকে দ্বিতীয় সেশন, তো আমরা অনেক ভালো সেশন করছি। কালকে আমাদের লাস্ট সেশন ম্যাচের আগে, সো আমরা সবাই ভালো আছি।
আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে ভালো রেজাল্ট করতে পারি। অনেক আগে থেকেই ভিয়েতনামকে নিয়ে অ্যানালাইসিস করছি, ওদের স্ট্রং সাইডগুলো এবং উইকনেসগুলো নিয়ে আমরা কাজ করছি। আপনারা জানেন র্যাঙ্কিংয়েও ভিয়েতনাম আমাদের থেকে অনেক এগিয়ে এবং টেকনিক্যালি ওরা ভালো, এবং সেই দিক থেকে আমি বলবো আমাদের এইবারের প্রিপারেশন, আমাদের যে স্কোয়াড, ছেলেদের যে মনোভাব, ইনশাল্লাহ আমরা ভালো কিছুই করতে পারবো। অবশেষে নিউ কাসল থেকে সুইডিশ স্ট্রাইকার আলেকজান্ডার ইসাককে দলে ফেরাচ্ছে লিভারপুল। ব্রিটিশ রেকর্ড 130 মিলিয়ন পাউন্ডের চুক্তি করেছে অলরেডরা। সোমবার সকালে মেডিকেলের জন্য মার্সিসাইডে যাচ্ছেন তিনি। এই মৌসুমে দ্বিতীয়বারের মতো ট্রান্সফার রেকর্ড ভাঙছে লিভারপুল। এর আগে জার্মান ক্লাব বায়ার লেভারকুজেন থেকে ফ্লোরিয়ান উডসকে 116.5 মিলিয়ন পাউন্ডে কিনেছিল তারা। নিউ কাসল শুরুতে 110 মিলিয়নের প্রস্তাব ফিরিয়ে দিলেও ইশাক তাদের জার্সিতে খেলতে অস্বীকৃতি জানান। মৌসুমের কোনো ম্যাচেই এখন পর্যন্ত মাঠে নামেননি তিনি। সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে তিনি বলেন, ক্লাব আগেই তার অবস্থান জানতো, এই নাটকীয় ট্রান্সফার অবশেষে শেষ হলো।